শেরে বাংলা একে ফজলুল হক একটা দারুণ কথা বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, কলকাতার দাদারা যখন আমার প্রশংসা শুরু করবে তখন তোমরা বুঝবা যে আমি দেশের ক্ষতি করছি, আর যখন তারা আমার বদনাম শুরু করে তখন বুঝবা যে আমি দেশের স্বার্থে ঠিক কাজটাই করছি। তার এই ঐতিহাসিক কথাটার বাস্তব প্রমাণ যেন আজকের বাংলাদেশ। এই সূত্র ধরে যদি আমরা বর্তমান পরিস্থিতি মাপি তাহলে বলতেই হয় বাংলাদেশ এখন একেবারে সঠিক পথেই এগোচ্ছে। কারণ বাংলাদেশের একটি পদক্ষেপে এখন কলকাতার দাদাদের, বিশেষ করে দিল্লির নীতি নির্ধারকদের রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। তাদের মিডিয়া এখন আদা জল খেয়ে বাংলাদেশের বদনাম করতে মাঠে নেমেছে। কলকাতার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার রীতিমতো একটি রিপোর্ট ছাপিয়ে দাবি করেছে, দরজা খুলে বঙ্গোপসাগরে চীনকে মেগা এন্ট্রি দিচ্ছে বাংলাদেশ। তাদের ভাষায় তারেকের বাংলাদেশ নাকি খাল কেটে কুমির আনছে। কিন্তু দিল্লির কপালে হঠাৎ এত চিন্তার ভাঁজ কেন? কেন তারা মনে করছে বাংলাদেশ একটা বড় বিপদে পড়তে যাচ্ছে? একদিকে তারা বলছে বাংলাদেশ খাল কেটে কুমির আনছে, অন্যদিকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশে চীনের এই আনাগোনায় সবচেয়ে বড় টেনশনে পড়েছে খোদ ভারত। চলুন আজ এই পুরো রাজনৈতিক আর অর্থনৈতিক হিসাব নিকাশটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আনন্দবাজার পত্রিকা যাকে বাংলাদেশের জন্য বিপদ বলে প্রচার করছে, বাংলাদেশ আসলে সেটাকে দেখছে এক বিশাল সুযোগ হিসেবে। চীনের এই প্রজেক্টটা শুধু একটা সাধারণ রাস্তা নয়, কুনমিং থেকে মান্দালয় হয়ে সরাসরি চট্টগ্রাম এবং মোংলা বন্দর পর্যন্ত যে কানেক্টিভিটি বা সংযোগ তৈরি হতে যাচ্ছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং অর্থনীতির চেহারাটাই পাল্টে যাবে। একটু ভেবে দেখুন, এতদিন আমাদের দেশের মানুষ উন্নত চিকিৎসার জন্য লম্বা ফ্লাইটের ধকল আর জটিল ভিসার প্রক্রিয়া পার হয়ে ভারত, ব্যাংকক বা সিঙ্গাপুর ছুটত। কিন্তু এই করিডর চালু হলে স্থলপথেই সরাসরি চীনের অত্যাধুনিক হাসপাতালগুলো পৌঁছানোর রাস্তা খুলে যাবে। শুধু কি চিকিৎসা, ব্যবসায়ীদের জন্য এটা হতে যাচ্ছে এক অভাবনীয় সুযোগ। সীমান্ত বাণিজ্যের হাত ধরে লেনদেনের খরচ আর সময় দুটোই বহুগুণে কমে আসছে। বাণিজ্যের এই হিসাবটা সত্যি চমকে দেওয়ার মতো। বর্তমানে চীন থেকে সমুদ্রপথে কোনো পণ্য বাংলাদেশে আসতে সপ্তাহের পর সপ্তাহ সময় লেগে যায়, কিন্তু এই নতুন করিডর চালু হলে সেই একই পণ্য হয়তো একদিনেরও কম সময়ে আমাদের দেশে পৌঁছে যাবে। ইলেকট্রনিক্স, শিল্প কারখানার যন্ত্রপাতি, কাঁচামাল সবকিছুর সরবরাহের সময় ম্যাজিকের মতো কমে আসবে। এর সরাসরি প্রভাব পড়বে আমদানি খরচে। আমদানি খরচ কমলে দেশের সাধারণ ভোক্তারা অনেক কম দামে পণ্য কিনতে পারবেন। অন্যদিকে এই রাস্তা শুধু আসার নয়, যাওয়ারও। বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, কৃষি পণ্য এবং ঔষধের জন্য খুলে যাবে চীনের ইউনান প্রদেশ হয়ে গোটা দক্ষিণ পশ্চিম চীনের এক বিশাল বাজার। চট্টগ্রাম আর মোংলা বন্দরকে ঘিরে চীনের গড়ে তোলা দুটি অর্থনৈতিক অঞ্চলে তৈরি হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। তাহলে ভারতের সমস্যা কোথায়? সমস্যাটা আসলে অর্থনীতিতে যতটা, তার চেয়ে বেশি ভূ রাজনীতিতে। বাংলাদেশের এই যে অভাবনীয় কূটনৈতিক রূপান্তর, এটাই ভারত মেনে নিতে পারছে না। এতদিন ধরে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে অভ্যন্তরীণ অনেক বড় বড় সিদ্ধান্তে দিল্লির প্রভাব বিস্তারের চেষ্টা ছিল একটা ওপেন সিক্রেট। শেখ হাসিনার আমলে এই ঘনিষ্ঠতা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেকটাই দিল্লি নির্ভর হয়ে পড়েছিল। মনে হতো ঢাকা নয়, সিদ্ধান্ত আসছে দিল্লি থেকে। কিন্তু 2024 সালের পট পরিবর্তনের পর সেই পুরনো সমীকরণ একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। বর্তমান সরকার শুরু থেকেই একটা বিষয় খুব স্পষ্ট করে দিয়েছে, আর তা হলো বাংলাদেশ ফার্স্ট, বা সবার আগে বাংলাদেশের স্বার্থ। কারো তল্পি বাহক হয়ে চলার নীতি বাংলাদেশ আর মানবে না। এই স্বাধীন এবং সাহসী সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রমাণ হলো তিস্তা মহাপরিকল্পনা। বছরের পর বছর ধরে ভারতের সাথে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সেটা কেবলই মূলা ঝুলানোর মতো ঝুলেছিল, কোনো ফল আসেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ কারো মুখাপেক্ষী না থেকে সরাসরি চীনকে যুক্ত করেছে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পে। এখানেই দিল্লির সবচেয়ে বড় গাত্রদাহ। এই তুলনামূলক চিত্রটা আরও স্পষ্ট হয় যখন আমরা মিয়ানমার প্রসঙ্গটা সামনে আনি। ভারত 2008 সালে নিজেদের কালাদান মাল্টি মডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট শুরু করেছিল। উদ্দেশ্য ছিল রাখাইনের শীতওয়ে বন্দর পর্যন্ত সংযোগ তৈরি করা। কিন্তু প্রায় 2 দশক পার হয়ে যাওয়ার পরও সেই প্রজেক্ট আজও পুরোপুরি আলোর মুখ দেখেনি। যে দেশ 2 দশকেও নিজের প্রতিশ্রুতি রাখতে পারে না, তারা যখন প্রতিবেশী দেশের একটি সম্ভাবনাময় প্রজেক্ট নিয়ে বিপদের বার্তা দেয়, তখন সেটাকে নিছক বিশ্লেষণ না বলে হিংসার প্রতিধ্বনি বলাই বেশি যৌক্তিক। বিশেষজ্ঞরা অন্তত এমনটাই মনে করছেন।
অবশ্য আনন্দবাজার পত্রিকা শুধু ভয় দেখিয়েই থামেনি, তারা ফাঁকে ফাঁকে বাংলাদেশকে নিরাপদ থাকার কিছু পরামর্শ দিয়ে ফেলেছে। তারা শ্রীলঙ্কা আর নেপালের উদাহরণ টেনে ঋণের ফাঁদের কথা মনে করিয়ে দিচ্ছে। কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন এই উপদেশটা আসছে এমন এক প্রতিবেশীর কাছ থেকে যাদের নিজেদের অবকাঠামোগত প্রতিশ্রুতিগুলোই বছরের পর বছর শুধু কাগজেই বন্দী থাকে। তারা বলছে রাখাইনে শান্তি না ফেরা পর্যন্ত যেন বাংলাদেশ এই প্রজেক্ট নিয়ে না এগোয়। তাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও আকারে ইঙ্গিতে এমন বার্তাই দিয়ে রেখেছেন। তারা রোহিঙ্গা প্রত্যাবাসনের শর্তের কথাও মনে করিয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, গত ৮ বছর ধরে ১২ লাখ রোহিঙ্গার যে বিশাল বোঝা বাংলাদেশ একা টানছে, সেখানে দিল্লির বাস্তব অবদানটা ঠিক কোথায়? এই হিসাবটা কিন্তু আনন্দবাজার সুকৌশলে এড়িয়ে গেছে। দিল্লির এই পরামর্শের ধরনটা বরাবরই এক। তারা চায় বাংলাদেশ যেন যে কোনো বড় প্রজেক্ট নিয়ে দুবার ভাবে, দেরি করে, আর এই দেরির ফাঁকে যেন বাংলাদেশের হাত থেকে সুযোগগুলো ফসকে যায়। কিন্তু এবার আর সেই সুযোগ নেই। ঢাকা এই ভূরাজনৈতিক ফাঁদ অনেক আগেই চিনে ফেলেছে। বাংলাদেশ যে চীনের ফাঁদে অন্ধভাবে পা দিচ্ছে না তার প্রমাণও আছে। চীনের প্রতিটি প্রস্তাব বাংলাদেশ খুব সতর্কতার সাথে পরীক্ষা করছে, নিজেদের শর্ত রাখছে, কোনো তাড়াহুড়ো নেই। কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বেইজিং সফরে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্পর্কের নতুন উচ্চতায় ওঠা, তিস্তায় অগ্রগতি, সবকিছু মিলিয়ে ঢাকা বেইজিং সম্পর্ক এগোচ্ছে এক বাস্তবসম্মত পরিকল্পনার উপর ভিত্তি করে। বাংলাদেশ খুব ভালো করেই জানে যে রাখাইনের অস্থিরতা, যুক্তরাষ্ট্রের কড়া দৃষ্টি কিংবা IMF-এর ঋণের হিসাব, এগুলোর কোনোটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। সবকিছু মাথায় রেখেই বাংলাদেশ তার ঘুঁটি সাজাচ্ছে। কিন্তু ঝুঁকি আছে বলেই একটা বিশাল সুযোগ হাতছাড়া করার কোনো মানে হয় না। এই প্রজেক্ট বাস্তবায়িত হলে লাভবান হবে এদেশের কোটি কোটি সাধারণ মানুষ। তাদের চিকিৎসা সহজ হবে, ব্যবসা বাড়বে, বাজারে পণ্যের দাম কমবে। আর দিল্লি, তারা আপাতত শুধু পাশেই বসে থাকবে আর হিসাব কষবে কিভাবে বাংলাদেশের এই অগ্রযাত্রা থামানো যায়। কিন্তু মুশকিল হলো, এই অগ্রযাত্রা থামানোর মতো কোনো বিকল্প বা আকর্ষণীয় প্রস্তাব এখন তাদের হাতে নেই। তাদের হাতে আছে শুধু আনন্দবাজারের মতো পত্রিকার পাতায় খাল কেটে কুমির আনার গল্প আর উপদেশের মোড়কে ভয় দেখানোর চেষ্টা। তাই ভিডিওর শুরুতে বলা শেরে বাংলার সেই পুরনো কথাটা আজ নতুন করে সত্য বলে প্রমাণিত হলো। কলকাতার দাদারা যখন আমাদের বদনাম শুরু করেছে, আমাদের দিকে আঙুল তুলছে, তখন আমাদের বুঝতে আর বাকি নেই যে আমরা আমাদের দেশের স্বার্থে একেবারে সঠিক কাজটাই করছি। বাংলাদেশ এখন কারো চোখ রাঙানিতে ভয় পায় না। বাংলাদেশ এখন নিজের স্বার্থটাই সবচেয়ে ভালো বোঝে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে এবং দেশ ও বিদেশের রাজনীতির এমন আরও বিশ্লেষণধর্মী খবর সহজ ভাষায় বুঝতে চাইলে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।